তোমাকে আমি বিয়েটা করব ঠিকই, কিন্তু আমার থেকে ভালোবাসা পাওয়ার আশা রাখবে না কোনোদিনও। গায়ে হলুদের ঠিক আগ মুহূর্তে হবু বরের মুখে এমন ধরনের কথা শুনে ফোনটা কান থেকে নামিয়ে 2 পা পিছিয়ে এলো সৈরিতি। একবার জানালা দিয়ে উকি মেরে বিয়েবাড়ির কোলাহল দেখে চোখ বুঝল সৈরিতি। পুনরায় ফোনটা কানে ধরল সে। তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিলেন? বাপমা মরা ছোট বোনটার সুখের জন্য। চোখ মুখ কুঁচকে দাঁড়ালো সৈরিতি। মানে, স্পষ্ট করে বলুন। সেসব কথা তোমার না জানলেও চলবে, শুধু আমি যেটা বললাম মাথায় রেখো। এভাবে দুটো জীবন নষ্টের কোনো মানেই হয় না। আমি এখনই বাবাকে গিয়ে বলছি বিয়েটা ভেঙে দিতে। না, বিয়েটা হবে। তাহলে তো জেনে শুনে নিজের জীবনটা আগুনে তুলে দেওয়া হবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার কোনো কিছুর চাহিদা অপূর্ণ রাখবো না আমি, সব পাবে। যা চাইবে, শুধু ভালোবাসার আশা রাখবে না। ভালোবাসা ছাড়া সংসার হয় না মিস্টার বিভোর কাঞ্জিলাল। তা জানি না, তবে বিয়েটা কোনো মতেই ভাঙা যাবে না। ঠিক আছে, আপনি যা চাইছেন তাই হবে, তবে আমার দুটো শর্ত আছে। বলো। 1, আপনি আমার অনুমতি ব্যতি রেখে কোনোদিনও আমাকে স্পর্শ করতে পারবেন না। আমি রাজি। দ্বিতীয় শর্তটা বলো। আপনি কোনোদিনও আমার ব্যক্তিগত বিষয় নাক গলাবেন না। তোমার দুটো শর্তেই রাজি আমি। ফোনটা খট করে কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় বিভোর। বাইরে থেকে আসা সানাই শব্দে 2 কান চেপে ধরে বিভোর। আবার ফোনটা হাতে তুলে নিয়ে মেসেঞ্জারে সেই চিরপরিচিত আইডিতে ঢুকে, যেটা আজ গত 2 সপ্তাহ ধরে অফলাইন দেখাচ্ছে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে টাইপ শুরু করে বিভোর। পরিস্থিতি আজ আমার বিপরীতে, তবে দুনিয়া উলটপালট হয়ে গেলেও বিভোর শুধু তার সন্ধ্যার হয়েই থাকবে আজীবন আমৃত্যু। তোমার প্রতি আসক্তিটা আমার শেষ হওয়ার নয়, তুমি আমার সেই প্রিয় আসক্তি, তুমি আমার সেই প্রিয় আকাঙ্ক্ষা, আমার আসক্তিময় আকাঙ্ক্ষা। মেসেজটা সেন্ড করলো সন্ধ্যাতারা নামক আইডিতে, কিন্তু এবারও ভাগ্য তার সহায় হলো না। মেসেজটা সেন্ড হয়েই রইল, ডেলিভার হলো না। ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে দরজা খুলে বাইরে বেরালো বিভোর। মণ্ডপের দিকে এগিয়ে যেতেই তার ছোট বোন বিনিতা ছুটে এলো তার কাছে। ছোট বোনটাকে দেখে প্রশান্তি ভরা হাসি দিল বিভোর। তার আদরের ছোট বোনেরও আজ বিয়ে, তাও বিভোরেরই হবু বউয়ের একমাত্র দাদার সাথে। দাদা ভাই, এতক্ষণ কি করছিলি? তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি জানিস? ওই বাড়ি থেকে সৌজন্যের গায়ে ছোঁয়ানো হলুদ দিতে আসা সবাই এখন অপেক্ষা করছে তোর গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রীতিদি তো অপেক্ষা করছে। কাজ ছিল একটু, চল এবার যা নিয়ম আছে করতে বল। বিছানায় পা ছড়িয়ে ফোন ঘাটছে সৈরিতি। ফোনের ডাটা অন করে ফেসবুকে ঢুকে প্রথমেই সার্চ লিস্টে যায়। ডক্টর বিভোর কাঞ্জিলাল দিয়ে সার্চ করতেই ওর চেনা মানুষটার প্রোফাইল বেরিয়ে আসে। প্রোফাইলে ঢুকে চোখ যায় প্রোফাইলের পিকচারের দিকে। কোনো অ্যাওয়ার্ড ফাংশনে প্রাপ্ত অ্যাওয়ার্ড হাতে দাঁড়িয়ে আছে বিভোর। সৈরিতি হাসে, টুক করে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেয় বিভোরের আইডিতে। মিস্টার কাঞ্জিলাল, ভালো তো আমাকে বাসতেই হবে আপনাকে, আর সেটাও নিজে থেকেই ভালোবাসবেন। একসময় আমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করবেন আপনি। আমাকে একটিবার দেখার জন্য পাগলের মতো ছুটে আসবেন আমার কাছে। এটা আমার চ্যালেঞ্জ। এই সৈরিতি লাহিরি ফাঁকা আওয়াজ দেয় না, ওয়েট অ্যান্ড ওয়াচ, ডক্টর কাঞ্জিলাল। গায়ে হলুদের পর্ব মিটিয়েই 2 বাড়ির আত্মীয় স্বজন রওনা দেয় বিবাহের জন্য ভাড়া করা লজের উদ্দেশ্যে। 2 বাড়ির একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত মুখোমুখি 2টি লজ। একটা লজে পুরো লাহিরি পরিবার আর অন্য লজে পুরো কাঞ্জিলাল পরিবার। বিয়ের অনুষ্ঠান এবং বৌভাতের অনুষ্ঠান সব লজেই হবে। বিভোর লজে ঢুকেই ওর জন্য নির্দিষ্ট করে রাখা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফোনটা হাতে নিতেই মুখে একটা হাসি ফুটে ওঠে। মেসেজটা ডেলিভার হয়েছে, কিন্তু সিন হয়নি। একটা আশার আলো ফুটে উঠেও নিভে যায়। মেসেঞ্জারে ভিডিও কল লাগাতে যাবে, সেই সময় বিভোরের ফোনে সৈরিতির ফোন ঢোকে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বিভোর। ফোন করেছো কেন? আপনি তো বলেছেন ভালোবাসার আশা না করতে, এটা তো বলেননি যে ফোন করা যাবে না। কি দরকারে ফোন করেছে বলো। দেখুন, আমি জানি আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করছেন, তবে বিয়ের সময় যদি ব্যর্থ প্রেমিকের মতো মুখ গম্ভীর করে রেখে বিয়ের একটাও ছবি খারাপ করিয়েছেন, তাহলে আবার দ্বিতীয়বার বিয়ে করাবো আপনাকে দিয়ে। তোমাকে কে বললো আমি ব্যর্থ প্রেমিক? এটা বোঝা তো অল্প সময়ের ব্যাপার, একটু বুদ্ধি থাকলেই সেটা বোঝা যায়। কিভাবে?
প্রেমিকা না থাকলে আপনি কি আর আমাকে ভালোবাসতেন না? আমি তো অতটাও দেখতে খারাপ না, তাই না? হুম, ঠিকই বলেছ। আমি একজনকে ভালোবাসি। আমি এভাবে তোমার জীবনটা নষ্ট করতে চাইনি। কিন্তু তোমার বাবা কথাটা বলেই থেমে যায় বিভোর। কি মারাত্মক ভুল করতে যাচ্ছিল সেটা ভেবেই আঁতকে ওঠে সে। মিস্টার সুভাষ লাহিড়ী যদি জানতে পারেন ওনার মেয়েকে এই কথাটা বলে দিয়েছে বিভোর, তাহলে যে ওর বোনের বিয়ে ভেঙে যাবে। 2 মাসের অন্তঃসত্ত্বা বিনিতার যে তখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার বাবা কি ডক্টর কাঞ্জিলাল? কিছু না, রাখছি। এই শুনুন। শুনছি। সিঁদুরটা যেন আবার আমার নাকে না পড়ে। বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল বিভোর। ফোনটা রেখে পিছনে ঘুরতেই বিনিতা জড়িয়ে ধরে বিভোরকে। ফুপিয়ে কেঁদে ওঠে সে। কাঁদছিস কেন পাগলি? দাদা ভাই, আমার একটা ভুলের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল এভাবে। শুধুমাত্র আমার জন্য তুই আজ নিজেকে বলি দিচ্ছিস। জানিস নি তো, মা যখন মারা যায় তখন তোর বয়স মাত্র 3, বিপুলের 4 আর আমার 10। সে তখন থেকেই তোদেরকে নিজের হাতে বড় করেছি আমি। তোরা হলে আমার 2 চোখের মণি। আমার এক চোখের মণি খারাপ হয়ে গেলে আমি তো এমনিতেই অন্ধ হয়ে যাব। তাই তোকে কষ্টে রেখে আমি কিভাবে সুখী হব বলতে পারিস? আমার সব সুখের কারণই তো তোরা। আমাকে ক্ষমা করো দাদা ভাই। আমি আর সৌজন্য তোকে না জানিয়ে 1 বছর আগে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছি, আর তার ফল আমার পেটে বাচ্চা। বোন, নিজের সন্তানকে এরকম করে বলতে হয় না। ও তোদের দুজনের বৈধ সন্তান। আর খবরদার, দ্বিতীয়বার যদি আমার ভাগ্নে ভাগ্নিকে খারাপ কথা বলেছিস তাহলে খুব বকবো। বাহ, ভাগ্নে ভাগ্নি পৃথিবীতে আলো দেখতে না দেখতেই দাদা বোনের ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। আবার খারাপ কথা বলছিস? দাদা ভাই, তুমি রীতিটিকে মেনে নিতে পারবে তো? এসব কথা এখন থাক না বোন। ওদের কথার মাঝেই ঘরে একজোড়া ছোট ছোট পা হেলতে দুলতে ঘরে ঢুকে কোমরে হাত দিয়ে রাগী ভঙ্গিতে দাঁড়ায়। বিভোর আর বিনিতা ওর ভঙ্গিমা দেখে হেসে ফেলে। বিভোর বাচ্চাটার সামনে বসে। মামু, তুমি আমাকে এতও ভালোবাসতো না। এ বাবা, আমার পাকা বুড়িকে কে বলেছে তার মামু তাকে ভালোবাসে না? আমি জানি মিমির বেবি হবে তো, তাই তুমি আমাকে ভালোবাসতো না। বিভোর কোলে তুলে নেয় তার ছোট্ট পাকা বুড়িকে। 2 বছরের ছোট্ট মনীষা অভিমানে ঠোঁট ফুলায়। বিভোরের বড় বোন বিপাশার একমাত্র মেশে, বাড়ি এবং মামার বাড়ির খুব আদরের। এই ভাইয়া, আমি যে পিপি হচ্ছি সেই ট্রিটটা কবে দিবি? সৈরিতির মুখ চেপে ধরে সৌজন্য। এদিক ওদিক তাকিয়ে ওর মুখ চেপে ধরেই ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। পাগল হয়েছিস বোন? বিয়েবাড়িতে সারাক্ষণ নিমন্ত্রিতরা ঘোরাঘুরি করছে। কারো কানে গেলে কি হবে ভেবে দেখেছিস? তুই এত ভয় পাচ্ছিস কেন ভাইয়া? তোরা তো 1 বছর আগেই বিয়ে করে নিয়েছিস। তোরা মা বাবা হবি, এটা তো স্বাভাবিক। তুই কি এখন জনে জনে গিয়ে বলতে যাবি আমি আর নিতো আগে থেকে বিবাহিত? তুই এত ফার্স্ট এগোলে আমাকে তো জনে জনেই বলে বেড়াতে হবে কথাটা। তোরও তো আজ বিয়েটা হচ্ছে, আমিও দেখবো তোরা ফার্স্ট এগোস কিনা। বোনকে কেউ এসব কথা বলে? কোনো কিছু মুখে আটকায় না। বোন দাদাকে বলতে পারলে দাদা কেন পারবে না? বিয়েটা অবশেষে হয়েই গেল। বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই বিভোর রীতিকে নিয়ে কাঞ্জিলাল বাড়িতে চলে এসেছে, আর সৌজন্য বিনিতাকে নিয়ে লাহিড়ী বাড়ি ফিরে গেছে। ফুলসজ্জার ব্যবস্থাটা নিজেদের বাড়িতেই করা হয়েছে। অনেকক্ষণ ধরে মাথায় ঘুমটা টেনে বিছানার মাঝখানে বসে আছে রীতি। প্রচণ্ড পরিমাণে বিরক্ত সে। বিভোরের ওপর রাগে চোখ মুখ লাল করে বসে আছে। ফোনে মেসেজের নোটিফিকেশন ঢুকতে আরও বিরক্ত হয় রীতি। ফোনটা হাতে নিতেই দেখে মেসেঞ্জারের নোটিফিকেশন। ক্লিক করতেই ভেসে ওঠে একটা মেসেজ। তুমি কি বোঝো না তোমার ডাক্তার সাহেব তোমাকে কতটা ভালোবাসে? কি হয়েছে তোমার? 2 সপ্তাহ চলে গেল তোমার সাথে কোনো কথা হয়নি। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি সন্ধ্যা। তোমার নিস্তব্ধতা আমার হৃদয়টা পুড়িয়ে দিচ্ছে। এরকমভাবে তিলে তিলে মারার থেকে একেবারে মেরে ফেলো তুমি আমায়। মেসেজটা মাত্রই ডেলিভার হয়েছে রীতির ফোনে। বিভোর থেকে সকালেও একটা মেসেজ পেয়েছে সে, কিন্তু সে এত তাড়াতাড়ি ধরা দিতে চায় না তার ভোরের কাছে। সে চায় বিভোর নিজে থেকে খুঁজে বের করুক, কিন্তু বিভোরের লাস্ট মেসেজগুলো গলা শুকিয়ে দেয় রীতির। তাই কোনো কিছু না ভেবে টাইপিং শুরু করে। আপনি আমায় আদৌ ভালোবাসেন তো ডাক্তার সাহেব? মেসেজটা সেন্ড করতেই সঙ্গে সঙ্গে সিন হয়, যেন অপর প্রান্তের মানুষটা এই মেসেজের অপেক্ষায় ছিল বসে। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে টাইপিং শুরু হয়। 2 বছরের সম্পর্কে
আমাকে একটু বিশ্বাস করা গেল না সন্ধ্যা? তোমার সন্দেহ আছে নাকি আমার ভালোবাসা নিয়ে? মেসেজটা পেতেই রীতির মুখে হাসি ফুটে উঠল। আর কোনো রিপ্লাই দিল না। ওই আইডিটা লগ আউট করে নিজের রিয়েল আইডিতে লগ ইন করলো। তারপর ডাটা অফ করে দিয়ে বিভোরের নাম্বারে ফোন লাগালো। 10 সেকেন্ডের ব্যবধানে ফোন রিসিভও হলো। আপনি কখন রুমে আসবেন? আমি আর আপনার জন্য অপেক্ষা করতে পারছি না। কে অপেক্ষা করতে বলেছে আমাকে আপনার জন্য? যদি ভেবে থাকো আমি আজ তোমার সাথে ফুলসজ্জা করব, তাহলে সে আসে ভুলে যাও, আমি ওই রুমে যাব না। কথাটা বলেই ফোন কেটে দিল বিভোর। সৈরিতি মুখ গোমরা করে ফোনটা বিছানায় ছুঁড়ে দেয়। সেও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শরীর থেকে সমস্ত ফুলের শ্বাস খুলে রুম থেকে পা বাড়ালো বিভোরের উদ্দেশ্যে। সে জানে বিভোর এখন কোথায় থাকতে পারে, কেননা বিভোরের সমস্ত খুঁটিনাটি বিষয় যে তার সন্ধ্যা জানে। এই ভেবে বাঁকা হাসল সৈরিতি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন থাকা সে অতি সাবধানে পা টিপে টিপে বিভোরের মৃত বাবা মায়ের রুমের দরজা খুলল। অন্ধকার রুমের মধ্যে বিভোরের ফোপানোর শব্দটা শুনে বুকটা কেঁপে উঠল রীতির। রুমের লাইটটা জ্বেলে বিছানার পাশে বসে থাকা বিভোরকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল সে। কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সবটা জানিয়ে দেবে বিভোরকে, কারণ বিভোরকে সে প্রচণ্ড ভালোবাসে। তাই ভালোবাসার মানুষের কান্না সে দেখতে পারবে না। আপনাকে আমার কিছু বলার আছে। মেলি কণ্ঠস্বর শুনে সৈরিতির বুক থেকে ছিটকে সরে যায় বিভোর। এতক্ষণ ওর খেয়ালই ছিল না ও কাকে জড়িয়ে ধরেছিল। তুমি তুমি এখানে কি করছো? রুমে যাও বলে উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে যায় বিভোর। সৈরিতিও যায় বিভোরের পিছন পিছন, গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বিভোরকে। ডাক্তার সাহেব, আমি আপনার কথাটা শেষ করতে পারে না সৈরিতি। প্রচণ্ড রাগের বশে সজোরে ধাক্কা দেয় বিভোর সৈরিতিকে। সৈরিতির টাল সামলাতে না পেরে পড়ে যায় বারান্দার এক কোণে। লোহার রেলিংয়ে মাথা লেগে কপালের বেশ খানিকটা অংশ কেটে রক্ত গড়িয়ে পড়ে সৈরিতির গাল দিয়ে। সেদিকে কোনো খেয়াল নেই বিভোরের। তোমাকে আমি বলেছি না ভালোবাসার আশা করবে না, তার সত্ত্বেও তুমি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো। আর প্লিজ ডোন্ট কল মি ডাক্তার সাহেব নেক্সট টাইম। বেরিয়ে যাও ঘর থেকে। আমার ধারের কাছে আসারও চেষ্টা করবে না কখনো, না হলে এর ফল খুব খারাপ হবে। পকেট থেকে সিগারেটটা বের করে সিগারেট ধরায় বিভোর। সরিতি কোনো রকমে হাত দিয়ে কপালটা চেপে ধরে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে যায় রুম থেকে। ফুলসজ্জার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় সাজানো সব ফুল ছিঁড়ে ফেলে সৈরিতি। তারপর বিছানায় উপুর হয়ে শুয়ে বালিশটাকে চেপে ধরে কাঁদতে থাকে। বৌদি, বৌদি দরজা খোলো। বড় ননদ বিপাশার ডাকে ঘুম ভাঙে সৈরিতির। জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করেছে রুমের মধ্যে। চোখের জল শুকিয়ে যাওয়ায় চোখের টান লাগতে সামনে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় সৈরিতি। নিজের মুখমণ্ডলের অবস্থা দেখে আঁতকে ওঠে সে। মুখের বা সাইডটা শুকনো রক্তের দাগ জলজল করছে এখনও। বৌদি উঠেছো? আমরা বাড়ি যাচ্ছি, একবার বাইরে এসো। না, এই অবস্থায় বাইরে যেতে পারবে না সৈরিতি। সবাই জিজ্ঞাসা করলে কি উত্তর দেবে সে? দিদি ভাই, আমি চেঞ্জ করে নিচে আসছি, 15 মিনিট একটু অপেক্ষা করো প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। সৈরিতি ব্যাগ থেকে তাওয়ালটা বের করে ওয়াশরুমে যায়। তাওয়ালের একটা কোণ ভিজিয়ে সযত্নে রক্তটা পরিষ্কার করে নেয়। তারপর ব্রাশ করে রুমে আসে। ডাক্তার মানুষের ঘরে একটু খুঁজতেই ফার্স্ট এইড বক্সটা পেয়ে যায় সৈরিতি। আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষতস্থানে মলম লাগিয়ে নিজে নিজে ব্যান্ডেজ করে নেয় সে। তারপর একটা নতুন শাড়ি বের করে পরে ঘুমটা দিয়ে রুমের বাইরে বেড়ায় সৈরিতি। ড্রয়িং রুমে যেতেই দেখে বিপাশা ওর মেয়ে মনীষাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সৈরিতি গিয়ে ওদের সামনে দাঁড়ায়। এখনই কেন চলে যাচ্ছ দিদি ভাই? আর কটা দিন থেকে গেলে হতো না? না গো বৌদি, আমাদের কালই দিল্লি ফিরতে হবে। তোমাদের বিয়ে উপলক্ষে তোমাদের জামাই 5 দিনের ছুটি ম্যানেজ করে এসেছে, তাই আর থাকতে পারবো না। তোমরা একটু বসো, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। বৌদি, আজকে আর নয়, নেক্সট টাইম এসে তোমার হাতে রান্না খাবো। কিন্তু তোমার কপাল কি করে কাটলো গো? ও কিছু না, অচেনা জায়গায় অন্ধকারে হাঁটতে গিয়ে দেয়ালে মাথা ঢুকে গেছে। চিন্তা করো না, তোমার দাদা ভাই তো ব্যান্ডেজ করে দিয়েছে। দিদি, আমার দাদা ভাইয়ের খেয়াল রেখো। মা বাবা মারা যাওয়ার পর আমাদের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখারই সময় পাইনি দাদা ভাই। তুমি একটু ওকে দেখে রেখো, যত্নে রেখো। বিপাশা মেয়ে আর বরকে নিয়ে চলে যায়। সকাল হতে না হতেই আত্মীয় স্বজনেরা চলে যাওয়ায় বাড়ি এখন পুরো ফাঁকা। সৈরিতি আর বিভোর ছাড়া কেউ নেই বাড়িতে। সৈরিতি রান্নাঘরে ঢোকে বিভোরের প্রিয় ব্ল্যাক কফি বানাবে বলে। অনেক খোঁজাখুঁজির পর সমস্ত প্রয়োজনীয় জিনিসও পেয়ে যায়।
কফি বানিয়ে বিভোর কাল রাত থেকে যেই রুমে আছে সেই রুমের সামনে যায়। ভিতরে আসবে মিস্টার কাঞ্জিলাল। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ভেজানো দরজাটা হালকা ঠেলে ঢুকে পড়ে সৈরিতি। ভিতরে ঢুকে দেখে ভোর পুরো বিছানা জুড়ে উপুর হয়ে হাত পা ছাড়িয়ে ঘুমাচ্ছে। কফির কাপটা টেবিলে রেখে বিভোরের কাছে যায়। বিভোরবাবু, আপনার জন্য কফি এনেছি। ও বিভোরবাবু। নিতু, ঘুমাতে দে তো, আজ হসপিটালে যাব না, অফ নিয়েছি। বিভোর, আমি রীতি, সৈরিতি। সৈরিতির নামটা শুনেই ধরপড়িয়ে বিছানায় উঠে বসে বিভোর। চোখ দুটো হাতের উল্টো পিঠে দিয়ে রাগড়ে তাকায় রীতির দিকে। তুমি এই ঘরে কেন এসেছ? আমার পারমিশন ছাড়া এই ঘরে কেউ ঢোকে না, এখনই বেরিয়ে যাও। আর নেক্সট টাইম যেন এই ঘরের আশেপাশেও তোমাকে না দেখি। চন্দ্রের অবস্থান খোলা আকাশের কোনো এক প্রান্তে। পূর্ণিমার চাঁদের আলো অবহেলিতভাবে প্রবেশ করছে সৈরিতির রুমের বারান্দায়। সেখানে যে চন্দ্রবিলাস করার মতো কোনো ভালোবাসার মানুষ নেই। রুমের মধ্যে টেবিল ল্যাম্পের সুইচটা একবার অন আর একবার অফ করছে সৈরিতি। বছর দুয়েক আগের মেসেঞ্জার কলের কিছু কথোপকথন ভেসে আসছে সৈরিতির চোখে। আপনি আমাকে না দেখেই কিভাবে ভালোবাসার কথাগুলো বলছেন ডাক্তার সাহেব? ভালোবাসতে গেলে কি আগে তাকে দেখতে হয়? অবশ্যই হয়। আমি যদি কুৎসিত দেখতে হই, আপনার পাশে তো আমাকে মানাবে না। মানুষের রূপ কখনো কুৎসিত হয় না, কুৎসিত হয় মানুষের মন। আর তো আমাকে না দেখেই তোমার সুন্দর মনের পরিচয় আমি পেয়েছি। আমাকে সত্যি আপনার পাশে মানাবে না ডাক্তার সাহেব? মানাতে হবে না। পরস্পরের প্রতি ভালোবাসাটা থাকলে মানাচ্ছে কি মানাচ্ছে না এ নিয়ে ভাবার দরকার নেই। তুমি আমার একান্তই ব্যক্তিগত নারী, ভোরের আকাশের সন্ধ্যাতারা তুমি। এইসব ভাবনার মধ্যেই সৈরিতির মনে হলো একবার সন্ধ্যাতারা নামক আইডিতে লগ ইন করতে। যেমন ভাবা তেমন কাজ। লগ ইন করতেই পরপর কয়েকটা মেসেজ ঢুকলো সৈরিতির মেসেঞ্জারে। ছোটবেলা থেকে বোনদের বড় করার জন্য আমার নিজের ভালো লাগা ভালোবাসা সব বিসর্জন দিয়েছিলাম। তখন বোনদের মানুষের মতো মানুষ করাই ছিল আমার জীবনের প্রথম লক্ষ্য। অন্য কিছু নিয়ে ভাবার সময় ছিল না। কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার রোজকার শিডিউল বদলাতে শুরু করলো। ধীরে ধীরে ভোরের জীবনে সন্ধ্যার আগমন ঘটল। ভোর নিজেকে চিনল, সন্ধ্যার প্রতি তার একটা আসক্তি তৈরি হলো। তোমার দিক থেকে পজিটিভ কিছুর আন্দাজ পেয়েই আমি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার মনেও আমার জন্য একটা আসক্তিময় আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেই তুমি আজ আমার ভালোবাসার পাশে প্রশ্নচিহ্ন এঁকে দিলে। মেসেজগুলো পড়েই সৈরিতির কোমল হৃদয় কেঁদে উঠল। এখন তার মনে হচ্ছে এই বিয়েটা না করলেই ভালো হতো, কিন্তু সে তো ভাবেনি এত কিছু হবে। ভেবেছিল বিয়ের সপ্তাহখানেকের মধ্যে বিভোরকে সারপ্রাইজ দেবে। কয়েক সপ্তাহের দূরত্বের পর যখন বিভোর আসল সত্যিটা জানবে, তখন বিভোরের প্রতিক্রিয়া কেমন হবে সেটা দেখার একটা লোভ ছিল সৈরিতির মনে। কিন্তু সবটা যে এরকম উল্টে যাবে এটা সে কখনো ভাবেনি। তার ডাক্তার সাহেব যে এতটা ভেঙে পড়বে সেটা ভাবেনি সৈরিতি। অজান্তে ফুপিয়ে কেঁদে উঠল রীতি। আমি এমনটি চাইনি ডাক্তার সাহেব, আমি সত্যি এমনটা চাইনি। আপনি কি সব সত্যিটা জানার পরেও আমাকে ভালোবাসবেন, নাকি আমাকে শুধু ঘৃণা করবেন? তখন আপনি যখন জানবেন আমি আপনার ঘৃণা নিয়ে বাঁচতে পারবো না ডাক্তার সাহেব, সত্যি পারবো না আমি। কিছু একটা ভেবে চোখের জল মুছে বিছানায় উঠে বসলো সৈরিতি। ফোনটা হাতে নিল। ফোনের ওয়ালপেপারে তখন 12টা বেজে 47 দেখাচ্ছে। সে তার সিদ্ধান্তে অটল। আপনি সৈরিতির কথা কোনোদিনও শুনবেন না। সৈরিতি তাই বরাবরই আপনাকে সত্যিটা জানাতে ব্যর্থ হবে। তাই সন্ধ্যাকে যা করার করতে হবে। আপনি আজই জানবেন সৈরিতি বলে কেউ নেই, আর না আছে সন্ধ্যা নামের কেউ, আছে শুধুই সৈরিতি সন্ধ্যা লাহিড়ী। উফস, লাহিড়ী না, সৈরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। ফোনটা হাতে নিয়েই মেসেঞ্জারে ঢুকলো। এখনও বিভোরের নামের পাশে সবুজবাতি জ্বলছে। মনকে শক্ত করে মেসেজ পাঠালো বিভোরকে। আপনার সাথে আমার কিছু কথা আছে ডাক্তার সাহেব। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফিরতি বার্তা পেল সৈরিতি। বলো, তোমার সঙ্গে কথা বলার জন্যই তো আমি অস্থির হয়ে আছি সন্ধ্যা তারা। আমার নাম শুধুই সন্ধ্যা না, নামের আগে পিছেও কিছু আছে। নামের শেষে তো পদবি থাকবেই। তুমি কি সেটা বোঝাতে চাইছ? না, আগে আপনি আমাকে বলুন বিয়ে করেছেন আপনি। হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল বিভোরের। ও চেয়েছিল সত্যিটা জানাতে, কিন্তু সন্ধ্যার সাথে গত 2 সপ্তাহে কোনো কথা না হয় কিছুই জানাতে পারেনি সে। তুমি কি এই খবরটা পেয়ে আমার সাথে দূরত্ব তৈরি করছো সন্ধ্যা? আপনার স্ত্রীর নাম কি ডাক্তার সাহেব? তুমি আমাকে ভুল বোঝো না প্রিয়। আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমার নিতুর সুখের জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করো সন্ধ্যা।
কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ডাক্তার সাহেব যে আপনি বিয়ে করে ফেললেন? মেসেজটা পাঠিয়েই হাজার প্রশ্নের উকি দেয় রীতির মনে। ও তো এইসবের কিছু জানে না। কোন পরিস্থিতির কথা বলছে বিভোর? বিভোরের থেকে ফিরতি বার্তাটা আসতেই গলা শুকিয়ে যায় রীতির, চোখ ঝাপসা হয়ে যায়। ঝাপসা চোখে আবারও মেসেজটা দেখে। আমার বোন 1 বছর আগে লুকিয়ে বিয়ে করেছিল, এখন সে 2 মাসের অন্তঃসত্ত্বা। আমি তাই নিতুর সম্মানের কথা ভেবে ছুটে যাই ছেলের বাড়ি, সবটা খুলে বলি ছেলের বাবাকে। উনি তখন আমাকে একটা কঠিন শর্ত দিয়ে বসেন। উনি নিতুকে নিজের বৌমা হিসেবে তখনই গ্রহণ করবেন যখন আমি ওনার বন্ধা মেয়েকে বিয়ে করব। ওনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। আমি ওর ছোটো বোনের কথা ভেবেই এ বিয়েতে রাজি হয়েছিলাম শুধু, না হলে আমার বোনটা যে আত্মঘাতী হতো। এরপরে অনেক মেসেজ এসেছে বিভোরের থেকে, কিন্তু আর মেসেজ পড়ার কোনো ক্ষমতা নেই সৈরিতির মধ্যে। কোনোদিনও মা হতে পারবে না, এর থেকে দুঃসংবাদ হয় না কোনো নারীর কাছে। একজন নারীর পূর্ণতা যেখানে, সেখানে তো সৈরিতি নিজেই শূন্য। আমি অজান্তেই আপনার জীবনটা নষ্ট করে দিলাম ডাক্তার সাহেব। আপনার জীবনটা এভাবে নষ্ট হতে দেব না আমি, কোনোদিনও জানতে দেব না। সৈরিতি আর সন্ধ্যা দুজন একই মানুষ। সৈরিতি চলে যাবে আপনার জীবন থেকে, সে যে কোনোদিনও আপনাকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না। তাই সৈরিতি আর সন্ধ্যা দুজনকে বিদায় জানাতে হবে আপনাকে। সৈরিতি চলে যাওয়ায় যতটা আনন্দ আপনি পাবেন, সন্ধ্যা চলে যাওয়ায় ঠিক ততটাই আপনি ভেঙে পড়বেন। কিন্তু ডাক্তার মানুষের এত সহজে ভেঙে পড়লে চলবে না। আপনাকে বাঁচতে হবে, নতুন জীবন শুরু করতে হবে। চোখের জলটা মুছে সন্ধ্যা তারা নামক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেয় সারা জীবনের মতো। আর মায়া বাড়ানো যাবে না। মায়া যত বাড়বে ততই ফেরার পথটা কঠিন হবে। রুম থেকে বেরিয়ে বিভোরের রুমের সামনে গেল সৈরিতি। দরজাটা ভেতর থেকে বন্ধ, দরজায় কান পাতলেই ভিতর থেকে ভাঙচুর করার শব্দ পেল সৈরিতি। সারা শরীরটা কেঁপে উঠল তার। বিভোরের কিছু অস্পষ্ট কথা কানে এলো সৈরিতির। আমার সাথেই কেন এরকম হয় সবসময়? কেন আমার ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে যায় আমায়? আমার ভালোবাসায় তো কোনো মিথ্যে ছিল না। প্রথমে মা, তারপর বাবা, নিতুটাও শ্বশুরবাড়ি চলে গেল, আর এখন তো আমার প্রিয় আকাঙ্ক্ষাও আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে কেন একটু বিশ্বাস করতে পারল না সন্ধ্যা? কেন? বিভোরের কান্না ভেজা কণ্ঠ শুনে সৈরিতির অবাধ্য চোখ দুটো আবার অবদ্ধতা শুরু করলো। দরজার সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সৈরিতি। আমি আপনাকে বিশ্বাস করি ডাক্তার সাহেব, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি আপনাকে। আপনি যে আমার ভরসার একমাত্র জায়গা। আমার নিজের বাবাও তো আমার কাছ থেকে সত্যিটা লুকালো। আমি আপনাকে অনেক ভালোবাসি ডাক্তার সাহেব, কিন্তু আমার এই শূন্য জীবনের সঙ্গে আপনাকে জড়িয়ে আপনার জীবনও আমি শূন্যতায় ভরে দিতে পারবো না। আপনাকে নিজের থেকে মুক্তি যে আমাকে দিতেই হবে। প্রকৃতির নিয়মে সকাল হয়। বিভোরের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে বিভোর রুমের দরজাটা খোলে। দরজাটা খুলতে রীতির মাথাটা হেলে পড়ে রুমের দিকে। বিভোর অবাক হয়। সৈরিতি, সৈরিতি, এখানে কি করছো তুমি? সৈরিতি। অনেক ডাকাডাকির পরেও সৈরিতির ঘুম না ভাঙায় খানিকটা ভয় পেল বিভোর। রুম থেকে তৎক্ষণাৎ জলের গ্লাসটা এনে সৈরিতির পাশে বসে ওর মুখে জল ছেটালো বিভোর। মুখের মধ্যে ঠান্ডা অনুভূত হয়। চোখ পিটপিট করে তাকালো সৈরিতি। এখানে কি করছো তুমি? আর এভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? সৈরিতির মনে পড়ে যায় সব কিছু। অন্তরটা আবারও বেহায়াপনা শুরু করে দেয়। আপনি আমাকে কেন বিয়ে করলেন বিভোর বাবু? মানে সিরিয়াসলি তুমি এটা জানার জন্য এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে? আমি মা হতে পারবো না জেনেও কেন নিজের জীবনটা নষ্ট করলেন এভাবে? আমার জীবন নষ্ট হওয়ার কথা বলছো তুমি? বিয়ের আগে এটা মনে ছিল না? তাহলে তো আমাদের জীবনে তুমি তৃতীয় ব্যক্তি হতে না, আর না আমার আর আমার ভালোবাসার মানুষের বিচ্ছেদ হতো। আমি জানতাম না যে আমি একজন ব্যর্থ নারী, আমি মা হতে পারবো না। তুমি জানতে না? জানলে কখনোই এই বিয়েটা আমি হতে দিতাম না। আপনি ডিভোর্স পেপার রেডি করুন ডাক্তার সাহেব। সরি ডাক্তারবাবু, আমি সাইন করে দেব। সেটা তো কখনোই হবে না সৈরিতি। অনিচ্ছা সত্ত্বেও হলেও আমাকে তোমার সাথে সংসার করতেই হবে। একটা মিথ্যে লোক দেখানো সংসার। 2 দিন আগে পর্যন্ত সন্ধ্যা তার ডাক্তার সাহেবকে নিজের করে পাওয়ার জন্য যে উতলাটা হয়েছিল, সেই উতলাটাই যেন ধীরে ধীরে একটা আতঙ্কে পরিণত হয়ে সর্বদা গ্রাস করে চলেছে সৈরিতিকে। একটা সুন্দর সকাল পর উদ্দেশ্যে গত 20 দিন ধরে যে দূরত্ব বাড়িয়েছিল বিভোরের থেকে, আজ সেই সকালে সূর্যোদয়টাই বিষাক্ত মনে হচ্ছে সৈরিতির। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনে সবজি কাটছে সৈরিতি। উদ্দেশ্য বিভোরের জন্য খাবার বানানো হলেও মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। আজকের দিনটা একটু কষ্ট করে রান্না করে নাও, কাল থেকে কাজের মাসি আসবে। বিভোরের আওয়াজ পেয়ে
পিছনে তাকাতেই দেখে বিভোর একেবারে রেডি হয়ে নিচে নেমে এসেছে। সামনের দিকে ঘুরে লুকিয়ে নিজের চোখের জলটা মুছে নিল সৈরিতি। কোনো কাজের লোক লাগবে না, আমি পারবো সব করতে। তোমার কষ্টের কথা ভেবে আমি কাজের লোক আনছি না। উনি আগে থেকেই ছিল এখানে, গ্রামের বাড়ি গেছে বলে ছুটি নিয়েছে। একটা কথা বলি। বিভোর ভুরু কুঁচকে তাকায়, সৈরিতির পিছন দিক থেকে সরে গিয়ে রীতির সামনে দাঁড়ায়। বলো। সৈরিতি সবজি কাটা বাদ দিয়ে বিভোরের দিকে তাকায়। আপনি এই বিয়ে মানেন না, তাই আমি আপনার বাড়ির আশ্রিতা, তাই বসে বসে খেতে পারবো না। বাড়ির কাজ করলে যদি আপনার ঋণ কিছুটা শোধ করতে পারি, তাই বলছি কাজের লোককে আসতে মানা করে দিন। যতটা খারাপ ভাবছো আমি ততটাও খারাপ নই। সামান্য মনুষ্যত্ব বোধ আমার আছে, আমি মেনে না নিলেও কাগজে কলমে তুমি এই বাড়ির বউ, তাই নিজেকে আশ্রিতা ভাবা বন্ধ করো। সৈরিতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিভোরের দিকে। মানুষটাকে যতই দেখছে মুগ্ধ হচ্ছে সে, কিন্তু সৈরিতির সমস্ত মুগ্ধতা কেটে গেল মুহূর্তের মধ্যেই। হো হো করে হেসে উঠল বিভোর। কি ভেবেছিলে এই কথাগুলো বলবো? কতটা মূর্খ তুমি! আমার সাথে এত বড় অন্যায় করার পরেও ভাবছো তোমাকে আমি স্ত্রী হিসেবে মেনে নেব? কখনোই হবে না এরকম। বাড়ির সব কাজ তুমি করবে। আর একটা কথা, এই বাড়ির খবর ভুলেও বাবার কানে তোলার চেষ্টা করবে না, তাহলে খুন করে দেব তোমায়। কাকপক্ষীও টের পাবে না। বিভোর রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে ডাইনিং টেবিলে ল্যাপটপ খুলে বসে। সৈরিতি এই ক্ষুব্ধ রাগান্বিত বিভোরকে চিনতে পারে না কোনোভাবেই। তার নরম মনের ডাক্তার সাহেবকে কি সত্যি সে হারিয়ে ফেললো? এইসব ভাবনার মধ্যে আবার রান্নায় মনোযোগ দেয় সে। বিভোর ল্যাপটপে হাসপাতালের কিছু জরুরি কাজ করে নেয়, ততক্ষণে সৈরিতি রান্না হয়ে যায়। প্লেটে খাবার বেড়ে বিভোরকে টেবিলে দিয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। তুমি সকালে বললে যে তুমি মা হতে পারবে না, সেটা জানতে না? তাহলে আজ কি করে জানলে? ঘাবড়ে যায় সৈরিতি। খুব বড় একটা ভুল করে ফেলেছে সে। বিভোরের প্রশ্নের উত্তর যে তার কাছে নেই, কি বলবে ও? কি হলো, চুপ করে আসো যে? তাহলে আমার ধারণাটাই ঠিক? কি ভাবলে তোমার আর তোমার বাবার প্ল্যান আমি ধরতে পারবো না? সব জেনেও আজ না জানার ভান করে ডিভোর্সে যে ভালো মানুষের নাটকটা করলে আমি সেটা ধরে ফেলেছি সৈরিতি লাহিড়ী। সৈরিতি মনে মনে হাসে। বিভোরের কাছে নিজেকে যত বেশি খারাপ প্রমাণ করতে পারবে ততই সে মুক্তি দিতে পারবে বিভোরকে। ধরেই যখন ফেলেছেন তাহলে ডিভোর্স পেপারটা রেডি করুন। বাঁকাভাবে হাসে বিভোর। তার চোখে অন্যরকম একটা চাউনি দেখে বুক কেঁপে ওঠে সৈরিতির। হুম, এত সহজে তোমাকে আমি মুক্তি দেব না। তুমি আর তোমার বাবা মিলে আমার সাথে যা যা করেছো ঠিক সেটাই ফেরত দেবো আমি। মেরে ফেলুন আমায়, এটাই সব থেকে উত্তম। আমি যে কষ্টটা পাচ্ছি সেই কষ্টটা তোমাকেও পেতে হবে। তিলে তিলে মরবে তুমি, তোমার জীবনটা আমি নরক বানিয়ে দেব। সৈরিতি চোখ মুখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। তাচ্ছিল্য ভরা চাহনিতে তাকায় বিভোরের দিকে। পরে যেন না আবার আফসোস করতে হয়। আফসোস? আফসোস শব্দটা বিভোর কাঞ্জিলালের ডিকশনারি থেকে মুছে ফেলেছে কাল রাত্রিবেলা। আচ্ছা, যত ইচ্ছে শাস্তি দিন, আপনি আমায় তিলে তিলে দগ্ধে দগ্ধে মারুন আমায়, শুধু একটা অনুরোধ রাখবেন। বিভোর খাওয়া বন্ধ করে সরু চোখে তাকায় সৈরিতির দিকে, তারপর আবার মনোযোগ দেয় খাওয়াতে। কি ফাঁসির আসামির থেকেও তো তার শেষ ইচ্ছের কথা জানা যায়। আমি তিলে তিলে মরে যাওয়ার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবেন? আচ্ছা বলো, তুমি তোমার শেষ ইচ্ছা। আমার মাস্টার্সের ফাইনাল ইয়ার চলছে, এটা মাস্টার্সটা কমপ্লিট করতে দেবেন আমায়? তবে বাড়ির সব কাজ যেন সময় হয়ে যায়। ধন্যবাদ। সৈরিতি আর দাঁড়ায় না বিভোরের সামনে। খুব কষ্ট হচ্ছে তার। ছুটে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সৈরিতির খুব ইচ্ছে হয় চিৎকার করে কাঁদতে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার চালিয়ে ধপ করে বসে পড়ে শাওয়ারের নিচে। আমি সত্যি জানতাম না ডাক্তার সাহেব, আমার বাবা এইভাবে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমাকে কেউ ঘুণাক্ষরে জানতে দেয়নি যে আমি সন্তান জন্ম দিতে অপারগ। যদি জানতাম তাহলে না আপনার সঙ্গে সম্পর্কে জড়াতাম আর না করতাম আপনাকে বিয়ে। যেদিন আপনি গিয়েছিলেন আমাদের বাড়ি বাবার সাথে কথা বলতে, সেদিনই আপনাকে দেখেছিলাম আমি। বাবা তো আমাকে বলেছিল আপনার বোন নাকি চাইছে না দাদার আগে নিজে বিয়ে করতে, তাই তো আপনি রাজি হয়েছেন আমাকে বিয়ে করতে। আমি অনেক খুশি হয়েছিলাম। আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু বলিনি, আপনাকে যোগাযোগও বন্ধ রেখেছিলাম। কিন্তু এই বিয়ের মধ্যে যে এত বড় রহস্য আছে সেটা আমি জানতাম না। এখানে আমি বা কী করতে পারবো বলতে পারেন? প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরোয় সৈরিতি। রুমে এসে শাড়ি পাল্টায়, ভেজা শাড়িটা মিলে দেয় বারান্দায়। তারপর নিচে যায়। বিভোরকে কোথাও দেখতে পায় না, তার মানে চলে গেছে বিভোর।
সৈরিতি ড্রয়িং রুমের সোফায় বসে টিভি অন করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির ল্যান্ড ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে সৈরিতি। হ্যালো। হ্যালো রীতি, আমি বিনীতা বলছি। হ্যাঁ বৌদি বলো, কেমন আছো? ভাইয়া কেমন আছে? আর তোমার পুচকে ভাইপোটা কেমন আছে? সবাই খুব ভালো আছে। দাদাভাই বাড়িতে আছে? না, উনি তো একটু আগেই হসপিটালে গেল। তাহলে ভালোই হলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, শুনছি। দাদাভাই অন্য কাউকে ভালোবাসে। জানি, বলেছে তোমাকে? আচ্ছা শোনো, তুমি এখন দাদাভাইয়ের স্ত্রী। আমার মনে হয় তোমার সাথে থাকতে থাকতে দাদাভাই তোমাকে ভালোবেসে ফেলবে। বলছি বৌদি, এসব কথা বাদ দাও না। ভাইয়া কোথায়? আমি একটু ওর সাথে কথা বলবো। ধরো দিচ্ছি। হঠাৎই সৈরিতির ব্যক্তিগত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বিভোরের নাম দেখে অবাক হয় সৈরিতি। টেলিফোনটা পাশে রেখে নিজের ফোনটা রিসিভ করে সে। হ্যালো। ভুলেও তোমার দাদাকে বলার চেষ্টা করবে না কিছু। সৈরিতি বিস্ময়ের সাথে এদিক ওদিক তাকায়। বিভোর বা কাউকে কোথাও দেখতে পায় না। খুব অবাক হয় সৈরিতি। ওপাশ থেকে হো হো করে হেসে ওঠে বিভোর। বোনের সুরক্ষার জন্য সারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম আমি। বোনের বিয়ের পরও যে সেটা এইভাবে কাজে লেগে যাবে ভাবিনি কখনো। ভুলে অতিরিক্ত সাহস দেখাতে যেও না। তোমার একটা ছোট্ট ভুল কিন্তু তোমার জীবনটা নরক বানিয়ে দেবে। আমার উপর নজরদারি না করে পেশেন্টের ওপর নজরদারি করুন, সেটা আপনার জন্য উপকার। বিভোর কাঞ্জিলালকে জ্ঞান দিতে এসো না। বিভোর কাঞ্জিলালের খারাপ রূপ তুমি এখনও দেখনি। আপনার সাথে কথা বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছে করছে না। আমার প্রাইভেসি নষ্ট করে ওখানে বসে বসে খারাপ রূপ দেখাচ্ছেন। আরে তুমি তো আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছ। ডিভোর্স দিয়ে দিন, আপনার জীবন নষ্ট হবে না আর। তোমাকে এত সহজে কি ছেড়ে দিই বলো? কষ্ট জিনিসটা উপলব্ধি করো আগে। একটা নারী সন্তান জন্ম দিতে ব্যর্থ, এই সংবাদটা কি কষ্টকর নয় কোন নারীর জন্য?